সাবেক যে রাষ্ট্রপতি তাকে গ্রেফতার অথবা তার বিরুদ্ধে অভিযোগ আনার যে বিষয়টি বিরোধী পক্ষ থেকে করা হচ্ছে, আপনার দৃষ্টিতে সেই জায়গায় কি মনে হচ্ছে যে সরকার কাছে কি কোনো ধরনের আইনি বাধ্যবাধকতা আছে, তারা কি সেটি করতে পারবে? ধন্যবাদ আপনাকে। এখানে একজন বিজ্ঞ আইনজীবী উপস্থিত আছেন, আইনি বিষয়ে আমি আশা করি উনি মতামত দিবেন। কিন্তু আমি আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি যে আমাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকালীন সময়ে রাষ্ট্রপতি হিসেবে উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলোর ব্যাপারে এক ধরনের ইমিউনিটি দেওয়া আছে, কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পূর্বে তার কোনো কার্যকলাপ যদি আইন বিরুদ্ধ হয় কিংবা কোনো একটা বিশেষ ঘটনার তদন্তে যদি তার নাম আসে, তাহলে সেই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে আসলে কোনো বাধা নেই। এখন বিষয়টা হচ্ছে যে অনেকগুলো বিষয় অলরেডি তদন্ত চলমান। যেমন আমরা একটা জিনিস দেখেছি যে আপনার অ্যাসালমের জেএমসি বিল্ডার্স নামে একটি কোম্পানির মাধ্যমে ভুয়া কোম্পানি, তার মাধ্যমে প্রায় ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে এবং সেই পাচারের সাথে রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, উনি যখন রাষ্ট্রপতি হননি তখন উনি ইসলামী ব্যাংকের একজন পরিচালক হিসেবে তার একটা সংশ্লিষ্টতার কথা পত্রপত্রিকায় এসেছে। এখন যদি অ্যাসালামের সেই বিষয়টা তদন্তে ওনার নাম আসে, তাহলে ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কোনো অসুবিধা নেই। এখন বিষয়টা হচ্ছে তদন্তে ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট এভিডেন্স আছে কিনা, সেটা যারা তদন্ত করছেন তারা সেটা তদন্ত করে দেখবেন। এখানে রাজনৈতিক প্রতিহিংসা বশত কোনো কিছু করার তো কোনো প্রয়োজন নাই, বা আমি সেরকম কোনো সম্ভাবনাও দেখছি না। আমি কিন্তু যদি আইনি কোনো বিষয় থাকে, রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে ওনাকে সাংবিধানিকভাবে কিছু ইমিউনিটি দেওয়া আছে, কিন্তু যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে উনি যদি কোনো করাপশনের সাথে জড়িত থাকেন এবং সেটা যদি বিভিন্ন তদন্তে প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এবং এইটা তো এই বিষয়ে বাংলাদেশে অলরেডি প্রেসিডেন্স আছে এবং এই আমাদের বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাই কিন্তু আমাদের 1990 সালে গণ অভ্যুত্থানের পরে সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের বিপক্ষে আইনি পদক্ষেপ নিয়েছিল দুর্নীতির কারণে। আমরা জানি যে ওই সময় এইচ.এম. এরশাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল এবং সেই মামলায় তিনি জেলও খেটেছিলেন। সো একজন শুধুমাত্র রাষ্ট্রপতি হওয়ার কারণে অন্য সব ধরনের অপরাধ থেকে বেঁচে যাবেন এরকমটি যেমন ঠিক নয়, আবার রাষ্ট্র থাকার কারণে রাষ্ট্রপতি হিসেবে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলোকে আইনিভাবে চ্যালেঞ্জ করা হবে, এটাও আমার মনে হয় বর্তমান বাস্তবতায় সম্ভব নয়। সো এখানে কিন্তু অনেকে যেটা বলছেন, আপনি হয়তো আইনের ব্যাখ্যা আমরা হয়তো আরেকজন অতিথির কাছ থেকে জানবো, কিন্তু অনেকে বলছেন যে রাষ্ট্রপতির এই সময় পদত্যাগ করাটা রাজনৈতিক পদত্যাগ, কেন তিনি আগে করলেন না, অথবা বর্তমান সরকার যখন ক্ষমতা নিল তারপরে কেন রাষ্ট্রপতির এই বিষয়ে কোনো ব্যবস্থা তারা নিল না? কি মনে হয় আপনার কাছে? না, প্রথমত হচ্ছে আপনি যেটা বলছেন এটা একটা স্পেকুলেশন। আমি কোনো স্পেকুলেশনের উপর কোনো মন্তব্য করব না। আমি এখানে অফিসিয়ালি রাষ্ট্রপতি যে কারণটা দেখিয়েছেন সেটাতেই থাকতে চাই। উনি অসুস্থতার কথা দেখিয়েছেন, অসুস্থতার, তবে একটা প্রশ্ন থেকে যায় যে উনি যেই অসুস্থতাগুলোর কথা বলেছেন এগুলো কিন্তু হঠাৎ করে ধরা পড়েনি। এমন না যে উনি হৃদরোগের কথা বলেছেন, কিডনি তে সমস্যার কথা বলেছেন, এই সমস্যাগুলো হঠাৎ করে হয়নি। এগুলো আগে থেকে হয়তো ওনার এই শারীরিক সমস্যাগুলো ছিল, তিনি হয়তো এই শারীরিক সমস্যার কারণে কাজ চালিয়ে যেতে পারছিলেন, কিন্তু এখন ওনার মনে হচ্ছে যে উনি পারবেন না। এটা একান্ত ওনার ব্যক্তিগত বিষয়। আমি এই বিষয়টা নিয়ে আসলে আগে কেন হয়নি এখন কেন হয়েছে এই ধরনের স্পেকুলেশন নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা বরঞ্চ এই এখন যে বিষয়টা সবচেয়ে প্রাসঙ্গিক, উনি দায়িত্ব থাকার সময় যেহেতু উনি রাষ্ট্রপতি হিসেবে বহাল আছেন, ওনার বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না, কিন্তু এখন আইনি পদক্ষেপ নেওয়ার রাস্তাটাও মুক্ত হয়েছে। এখন সরকার আইনি পদক্ষেপ নেবে কিনা কিংবা অন্য কোনো সংক্ষুব্ধ পক্ষ ওনার বিপক্ষে আইনি পদক্ষেপ নেবে কিনা, এটা একান্তই যারা নিশ্চয়ই এই জায়গায় প্রশ্ন করতে চাই ব্যারিস্টার সাজেদ আলীকে। নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে বলে দিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনার দাবিটাকে সরকার আমলে নিচ্ছে না। তাহলে আপনাদের বিরোধী পক্ষ থেকে তার বিচারের দাবির যে বিষয়টি বারবার উঠছে, সেখানে আসলে খুব তো জোরালো অবস্থানে কি আপনারা তাহলে যেতে পারবেন, কারণ সরকার এটাকে আমলে নিচ্ছে না? ধন্যবাদ। আসলে সরকারের আমলে নেওয়ার ইস্যুটার আগে দুটো জিনিস একটু ইনফর্ম করতে চাই। সেটা হচ্ছে
আজকে পর্যন্ত বাংলাদেশ মনে হয় 19 জন রাষ্ট্রপতি পেয়েছে, ভারপ্রাপ্ত সহ আর কি। জি। আর রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট হয় আর্টিকেল 48-এ, আর তাকে দায়মুক্তি দেওয়া হয় আর্টিকেল 51-এ। সে এই দায়মুক্তিগুলো কিসের ভিত্তিতে? তার অফিসিয়াল কোনো কাজের কারণে, অথবা তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং ড্র করা যাবে না, এবং তার বিরুদ্ধে কোনো সিভিল কেস ড্র করা যাবে না, ওয়ারেন্ট ইস্যু করা যাবে না, অনেকগুলো ইস্যু এখানে দেয়া আছে। এখন বর্তমান রাষ্ট্রপতির এগেনস্টে যেই কথাটা বলা হচ্ছে অভিযোগের ব্যাপার, সেগুলো কি তার বর্তমান কোনো দায়িত্বের চলাকালীন সময়ের ইস্যু কিনা? এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এগুলো কোনোটাই কিন্তু তার বর্তমান দায়িত্বের, মানে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের কোনো অভিযোগ না। যেমন ধরেন তার বিরুদ্ধে অভিযোগগুলো কি? তার বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে দুদকে থাকাকালীন সময়ে, দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে। ইসলামী ব্যাংকের জেএমসি বিল্ডার্সের মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি পরিচালক হয়েছেন, সাবসিকুয়েন্টলি সেখানে মনে হয় ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। এইখানে এই কোম্পানিটা কিন্তু লোন নিয়েছে, সেই লোনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংক কিন্তু হাইকোর্টে গত বছরে 11 মার্চ একটা রিট করেছিল। সেই রিটে কিন্তু একটা ডাইরেকশন ছিল যে যারা এই ঋণ জালিয়াতি করেছে তাদেরকে দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ইভেন দোস তাদের ব্যাংক হিসাব জব্দের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, এবং জেএমসি বিল্ডার্সে কোনো শেয়ার ট্রান্সফার করা যাবে না, এরকম একটা 3টা ডাইরেকশন টোটাল দেওয়া ছিল। যেহেতু বর্তমান রাষ্ট্রপতি তখনকার সময়ের বোর্ডে ছিলেন এবং পরিচালক ছিলেন, সাবসিকুয়েন্টলি ভাইস চেয়ারম্যান ছিলেন ওই জেএমসি বিল্ডার্সের পক্ষ থেকে, সেহেতু এই ডাইরেকশনগুলো তার উপর প্রযোজ্য। সবচেয়ে বড় কথাটা হচ্ছে বাংলাদেশে কিন্তু উনি প্রথম নয় যার বিরুদ্ধে রাষ্ট্রপতি হিসেবে এরকম এলিগেশনগুলো আনা হচ্ছে। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের এগেনস্টে কিন্তু এরকম 5টা এলিগেশন দেখতে পাই। যেমন উনি জনতা দুর্নীতি মামলায় কনভিক্টেড হয়েছিলেন, রাডার কেলেঙ্কারি ছিল, সোনা চোরাচালান মামলা ছিল, বিদেশি উপহার আত্মসাতের মামলা ছিল। ইভেন দোস যে মামলাটা কনভিকশন এখনো হয় নাই বা পেন্ডিং ছিল, মেজর জেনারেল মঞ্জু হত্যা মামলা, যেটা এখন আমরা কয়দিন আগে দেখতে পাচ্ছি তার একজন মেজর জিয়া হত্যা মামলার আসামি অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই ইস্যুটাকে চ্যালেঞ্জ করে কিন্তু উনি একটা কোয়াশমেন্টের জন্য অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টে মামলা করেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে অ্যাপিলেট ডিভিশন কিন্তু অনারেবল অ্যাপিলেট ডিভিশন 40 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন যেটা 50-তে এটা রেফার করেছিল, এবং তার এই আর্গুমেন্টটাকে গ্রহণ করেনি, এবং ওই সময়কার অভিযোগের ভিত্তিতে তার কিন্তু কনভিকশন হয়েছিল। যার প্রেক্ষিতে আমি মনে করি ওনার এগেনস্টও এই বিচার হতে পারে, যেহেতু এই অভিযোগগুলো তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের অভিযোগ না, এগুলো তার আগে তার কৃতকর্মের জন্য অভিযোগগুলো, এবং যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি অবশ্যই তার বিরুদ্ধে বিচার হতে পারে। কিন্তু সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, যেহেতু রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তাকে বিচারের আওতায় আনার সুযোগটি তেমনভাবে সরকার যদি আমলে না নেয়, তাহলে সাধারণ মানুষ কি আসলে সেখানে কোনো ভূমিকা রাখতে পারবেন? কেউ যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে কি তাকে গ্রেফতার করা সম্ভব হবে? দেখেন, সরকার আর বিচার বিভাগ কিন্তু ডিফারেন্ট ইস্যু। সরকার আমলে নিক না নিক এটা কিন্তু দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে অভিযোগটা কোর্টে আমলে নিচ্ছে কিনা। কোর্ট যদি তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু আমলে আছে অলরেডি, এবং সেগুলো কিন্তু একটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। কিছু যেগুলো হয়তো সাবসিকুয়েন্টলি হয়তো মামলা ফাইল হবে। এখন যদি কোর্ট যদি মামলাগুলো আমলে নেয়, সরকার আমলে নিচ্ছে না সেটা কিন্তু দেখবার বিষয় না। কোর্ট আর যদি আমলে নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে অবশ্যই বিচার শুরু হবে। এটাই হচ্ছে দেখার বিষয় যে কোর্ট আমলে নিচ্ছে কিনা। আচ্ছা, আবুল কালাম আজাদ, আপনার কাছে যদি আসি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি সামনে কে হতে যাচ্ছেন আমরা তো আসলে জানি না, তবে সবার ভিতরে যে প্রত্যাশার যে বিষয়টি, যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি তিনি যে ধরনের আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে আসলে রাষ্ট্রপতি হয়েছেন, এরকম কোনো ব্যক্তি যেন সামনের দিনগুলোতে না আসে। এবং একই সাথে আমরা দেখেছি যে ভারসাম্যর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্যের একটি বিষয় জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি নিয়েও নিশ্চয়ই এবার বর্তমান সরকার যখন রাষ্ট্রপতি নির্বাচন করতে যাবেন তখন নিশ্চয়ই ভাববেন, কি মনে করেন আপনি? নিশ্চয়ই, আপনি রাষ্ট্রপতি যে নির্বাহী ক্ষমতা সীমিত হলেও আমরা কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতিকে দেশের একজন অভিভাবক মনে করা হয়। দেশে যখন কোনো সংকট আসে তখন আমরা আশা করি, আমাদের দেশের জনগণ আশা করে রাষ্ট্রপতি আমাদের অভিভাবকের ভূমিকা পালন করবেন, তিনি সেই সংকট উত্তরণে দেশকে সহযোগিতা করবেন। তো সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি যেই হন না কেন, তিনি যদি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে দেশে এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি যদি আসে যেখানে রাষ্ট্রপতি তার প্রজ্ঞা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে দেশকে সহযোগিতা করতে পারেন, তাহলে অবশ্যই আমরা
তার কাছ থেকে জাতি হিসাবে সেই সার্ভিসটা বা আহ, সেই সেবাটা চাইবো। আমরা চাইবো যে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন, যেটা আমাদের সদ্যবিদায়ী রাষ্ট্রপতি আহ, ব্যর্থ হয়েছেন। উনি উনি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন ছাত্র জনতার উপর নির্মম নিপীড়ন চলছিল বা হত্যাযজ্ঞ চলছিল, ওনার হয়তো আইনিভাবে তেমন কিছু করতে পারতেন না, কিন্তু ওনার একটা মোরাল রেসপন্সিবিলিটি ছিল। এই বিষয়ে উনি একটা মোরাল পজিশন নিতে পারতেন, কিন্তু আমরা ওনাকে কোনো মোরাল পজিশন নিতে দেখিনি। উনি দলীয় আনুগত্য দেখিয়েছেন, দলের প্রতি অনুগত থেকেছেন। কিন্তু আমরা এখন ভবিষ্যতে যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি কোনো দল কর্তৃক মনোনীত হতে পারেন, দল কর্তৃক নির্বাচিত হতে পারেন, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তিনি যেন দেশের রাষ্ট্রপতি হিসেবে পার্টিজান রোলের বাইরে গিয়ে জাতির একটা অভিভাবক হিসেবে কাজ করেন, এরকমটাই আমাদের সবার প্রত্যাশা। সেই জায়গায় যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের বিষয়টি সামনে এসেছিল জুলাই সনদে, আপনার কাছে কি মনে হয় সেটি, যেহেতু সংসদে সংশোধনীর একটি সুযোগ আছে এবার সংবিধানের, সেরকম আলোচনা, কারণ বিশেষ কমিটিও করা হয়েছে, সেখানে কি এই বিষয়টি নিয়ে আলোচনা করবার প্রয়োজনীয়তা নিশ্চয়ই দেখেন? না, অবশ্যই এটা তো অনেকদিন ধরেই আমাদের একটা দাবি। আমাদের যে সংস্কারের যে দাবিটা তরুণদের, তার মধ্যে একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাটা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির হাতে কিছু নির্বাহী দায়িত্ব যদি অর্পণ করা যায়, তাহলে ক্ষমতার ভারসাম্যটা থাকে। এবং সেটাতে আমাদের বর্তমানে যে সরকারি দল, তাদেরও খুব বেশি আপত্তি আছে, এই বিষয়টা এরকম না। তো তারা এই বিষয়ে কাজ করছে নিশ্চয়ই, এবং আমরা আশা করি যে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন এনে তারা ক্ষমতার কিছুটা ভারসাম্য তৈরি করবেন, এবং এই বিষয়টাকে মাথায় রেখেই আসলে রাষ্ট্রপতির জন্য এমন কাউকে মনোনীত করবেন যিনি এই নির্বাহী দায়িত্বগুলো পালন করতে সক্ষম, যাতে কোনো ধরনের এমন কোনো সংঘাতময় বা ব্যক্তিত্বের সংঘাত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মধ্যে তৈরি না হয়, যেটা আবার রাজনৈতিক নতুন কোনো সংকট তৈরি হতে পারে। এটা আমাদের এই মুহূর্তে যেহেতু এই দায়িত্বটা সরকারি দলের উপরই পড়ছে, বিকজ তাদের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এবং তারা আসলে যাকে মনোনীত করবেন তিনি রাষ্ট্রপতি হিসেবে পরবর্তীতে মনোনীত হবেন। তারা নিশ্চয়ই এই জিনিসগুলো ভাববেন, এবং এগুলা ভেবে যিনি এই দায়িত্বটা পালন করার যোগ্য, তাকেই হয়তো রাষ্ট্রপতি পদে পরবর্তীতে মনোনীত করবেন। জি, ব্যারিস্টার সাজেদ আলী, আমরা জানি যে আগামী যে অধিবেশন হতে যাচ্ছে সংসদে, সেখানে সম্ভবত রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনা হবে। সেখানে বিরোধী দলেরও তো নাম মনোনয়নের একটি সুযোগ আছে, সেই বিষয়ে কি কোনো ধরনের আলোচনা হয়েছে দলের ভেতর? এটা আসলে আমি বলতে পারবো না, কারণ আমি এই আনসারটা আসলে আমি দেয়ার প্রিপেয়ার পারসন না। তারপর আমি মনে করি যেহেতু বিরোধী দল এখন ফাংশন করছে, তারা অবশ্যই এই ব্যাপারে নিশ্চয়ই কোনো পরামর্শ দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখন ফুললি, যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বিএনপির সংসদের, এটা বিএনপির আসলে মূল দায়িত্ব যে রাষ্ট্রপতি কে হবেন তা ঠিক করা। আর বিএনপির যেহেতু অতীতে রাষ্ট্রপতি নিয়ে অনেক ধরনের তিক্ত অভিজ্ঞতা আছে, সেটা আমরা দেখতে পাই। লাস্ট যে তাদের যে সময়টা ছিল, তখন বদরুদ্দোজা সাহেবকে নিয়ে যেরকম তিক্ত অভিজ্ঞতা আমরা দেখতে পাই। আশা করি তারা এবার বেশ সচেতন হবে যে কোনো একজন রাষ্ট্রপতি মানে নির্বাচন করার ক্ষেত্রে। কারণ একজন রাষ্ট্রপতি যদি প্রিপেয়ার্ড পারসন না হন, তাহলে কিন্তু রাষ্ট্রে যে কোনো সময় যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সেই সময় একজন রাষ্ট্রপতি তার যথাযথ দায়িত্ব পালন যদি করতে না পারেন বা ব্যর্থ হন, তাহলে আমরা রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা কিন্তু মানে বেশ সমস্যার সম্মুখীন হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হয়, তিনি যে দলেরই হন, তিনি কিন্তু রাষ্ট্রের প্রতি, মানে পুরো রাষ্ট্রকে এবং সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। যদিও বা আমাদের সংবিধানে একজন রাষ্ট্রপতির ফাংশন বা অনেক কিছু সীমাবদ্ধতা আছে। যদি জুলাই সনদ কার্যকর হয়, সেই ক্ষেত্রে কিছু চেক অ্যান্ড ব্যালেন্স হবে, কিন্তু আদৌ জুলাই সনদ কার্যকর হবে কিনা সেই ক্ষেত্রে আমরা সামনের পথটা অনেক বন্ধুর দেখতে পাচ্ছি, যেহেতু সরকারি দল এই ব্যাপারে অনেক পজিটিভ ইমপ্রেশন দিচ্ছে না। কিন্তু তারপর আমি মনে করি বিএনপি সচেতন হবে, একজন যথাযথ পার্সন যিনি ব্যক্তিত্ব সম্পন্ন, যিনি আমরা দেখেছি অতীতে অনেক রাষ্ট্রপতি শুধু আমাদেরকে হাস্যরস কথাবার্তা বলতে পছন্দ করতেন। আমরা সেরকম রাষ্ট্রপতিও চাই না, আবার আমরা চাই না যিনি তার যথাযথ দায়িত্ব পালন করবে না, অথবা শুধু দলীয় আনুগত্য করবে, এরকম রাষ্ট্রপতি আমরা চাই না। আমরা একজন যথার্থ পার্সন, নৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন পার্সনকে আমরা রাষ্ট্রপতি দিতে চাই, এবং আশা করি বিএনপি এই ক্ষেত্রে যথাযথ ব্যক্তিকে নির্বাচিত করবে। নিশ্চয়ই, আমরা আসলে সেই দিকে তাকিয়ে আছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আগামীতে আবারও কথা হবে নিশ্চয়ই।
দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।